ডিউকে চলে এসছেন। ডিউকে আসার পর আপনারা কি দেখবেন, কি দেখবেন আমার সঙ্গে থাকুন, দেখতে পাবেন কি দেখবেন এখানে আসলে। আজ আমরা ঘুরে দেখব ভারতের যে 8টি কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে তাদের মধ্যে একটি অন্যতম কেন্দ্রশাসিত অঞ্চল ডিউক। মাত্র 112 বর্গ কিলোমিটার জুড়ে রয়েছে এই ডিউক। এই ডিউকের দর্শনীয় স্থানের মধ্যে রয়েছে পর্তুগিজদের তৈরি করা ফোর্ট, আরব সাগরের তীরে একটি বড় ফোর্ট, আর আর এখানে রয়েছে গঙ্গেশ্বর মহাদেব। এই গঙ্গেশ্বর মহাদেব আপনারা চোখে না দেখলে বিশ্বাস করতে পারবেন না, এত সুন্দর একটি জায়গা। তা চলুন শুরু করি আজকের এই ভিডিও। হ্যালো বন্ধুরা, নিশ্চয়ই তোমরা খুব ভালো আছো, ভালো থাকো আর আমার ভিডিও দেখতে থাকো। দেখো আজকে রয়েছে আমি সোমনাথ না বেরাবল স্টেশনে, এখান থেকে একটা গাড়ি ঠিক করে নিচ্ছি। এখান থেকে যাব আমরা ডিউক ঘুরবো। ডিউকে কী দেখবার জিনিস আছে সেটা তোমাদেরকে দেখাবো, আর কত কি ভাড়া নিচ্ছে ডিটেলস তোমাদের জানাবো। এখানকার ফোন নম্বর দিয়ে দেবো, তা থাকো আমার সঙ্গে। আর যে হোটেলটা রয়েছে সেটাও মোটামুটি দেখিয়ে দেবো তোমাদেরকে, আর থেকো। আর এইটা ডিউকের পর্বটা পুরো আলাদা হবে। আগামীকাল আমরা সোমনাথ দর্শন করব, সেটাও থাকবে পরের পর্বে। তোমরা সঙ্গে থেকো আর ভালোবাসা দেখি এমনভাবে। আমরা চলে এসেছি ডিউতে। আমরা বিরাবাল থেকে গাড়ি ঠিক করেছি, গাড়িতে 3000 টাকা করে নিল। এখন ডিউতে এসছে। ডিউতে প্রথম হলো আমরা দেখবো আমরা আইএনএস কুর্কি। এই দেখতে পিছনে দাঁড়িয়ে রয়েছে আইএনএস কুর্কি। এই আইএনএস কুর্কি সম্পর্কে কিছু বলে দিই তোমাদেরকে। এই যুদ্ধ জাহাজটি 1971 সালে পাকিস্তানের সঙ্গে যখন যুদ্ধ হচ্ছিল, সেই সময় পাকিস্তানের একটি ক্ষেপণাস্ত্র এই জাহাজের মানে অগ্নি, যেখানে অয়েল ট্যাঙ্কার থাকে সেখানে পড়েছিল। তারপরে খুব তাড়াতাড়ি মানে ডুবে গেছিলো, ঠিক আছে। সেইটাই এখন তুলে এখানে একটা মিউজিয়াম করা হয়েছে, সেই মিউজিয়ামে আমরা যাব। আর আইএনএস কুর্কি যখন ডুবে গেছিলো কিন্তু অনেক নাবিক মারা গেছিলো, খুব তাড়াতাড়ি এটা নাকি জলের নিচে তলিয়ে গেছিলো। এই টিকিট কাউন্টার দেখছো, বড়দের জন্য 100, ছোটদের জন্য 5 থেকে 15 বছরের জন্য 50 টাকা। আর এই যে সেই আইএনএস কুর্কি, এখন উঠবো ভেতরে। আইএনএস কুর্কি, এর ভেতরে উঠবো, উঠে দেখবো কেমন। এখন জাহাজের ওপর উঠছি। এই জাহাজটি হলো করভেট শ্রেণীভুক্ত জাহাজ, আর এই যুদ্ধ জাহাজটিকে ধ্বংস করেছিল পাকিস্তানের যুদ্ধ জাহাজ হাঙর। টর্পেডো মেরেছিল, আর টর্পেডো মেরে ধ্বংস করেছিল 1971 সালে। সামনের দুটো দেখছো বড় বড়, এখানে নাকি মিসাইল থাকতো। এখানে মিসাইল থাকবার জায়গা আমি ঠিক জানি না পারফেক্ট, তোমরা যদি জানো তা জানিও। আর দেখতে পাচ্ছ এটা হলো গান। এটা কিন্তু রেঞ্জ আমি দেখছিলাম 10 কিলোমিটার, মানে 10 কিলোমিটার দূরে কোনো বস্তুকে আঘাত আনতে পারবে, ঠিক আছে। এই তোপ মতন গান যেগুলো, এই গানটা দেখতে পাচ্ছ। আর এখানে কিন্তু ওঠা বারণ, সেই জন্য আমি উঠতে পারলাম না। তো দেখো এই জাহাজটি কত বড়, আর সামনের দিক থেকে আরব সাগরের একটা ভিউ। ওখানে কিন্তু ডিউ ফোর্ট আছে। আর এই দিকটা দেখো, এই দিক থেকে জাহাজটা এমন লাগছে। कितने मशक्कत से मेहनत से यहाँ पे काम करते हैं, और बच्चों के अंदर, बेटों और बेटियों के अंदर एक उत्साह हो आर्मी और नेवी में भर्ती होने के लिए, क्योंकि आजकल बेटे और बेटियाँ दोनों भी फोर्स में जा सकती हैं। पहले केवल बेटे जाते थे, अब बेटियों के लिए तीनों आर्म फोर्स में जगह है और जा रही हैं। तो इस तरह से अपने को कोई कमतर नहीं समझने का, बेटी भी कमतर नहीं समझना। एक कविता तिवारी की एक कविता है, हमने अपने लिए एक जोरदार ताली बजा दीजिए। ক্যাপ্টেন মোল্লা সাহেব, ইনার নেতৃত্বে কিন্তু এই জাহাজটা ছিল। ইনি অনেক চেষ্টা করেছিলেন বাঁচানোর জন্য সবাইকে, কিন্তু পারেননি। জাস্ট ইনি শুধু ডুবে গেছেন। আর তাদের ডুবেছিল তাদের মেম্বারের নাম। এই যে কেবিন দেখছেন, এখানে কিন্তু থাকতো সবাই, বুঝছেন। এই একটা কেবিন আছে, এখানে সব সোলজাররা থাকতেন।
এই দেখো সোলজারদের দেওয়া আছে কীভাবে রয়েছে এরমভাবে কাঁচের মধ্যে এভাবে থাকতেন আর নিচে নামার জন্য। দেখো এর মধ্যে দেখায় তোমাদেরকে কি আছে। সাবমেরিন, এই সাবমেরিন রয়েছে মডেল। $250 কয়েন প্রথম। প্রায় শেষ মাথায় চলে এসেছি, প্রথম দিকে উঠতে শেষ। এবার উপরে উঠবো, শেষের দিকে চলে এসেছি। আর এই যে অ্যাঙ্কারগুলো দেখো কত বড় বড় দড়ি, এগুলো আগেকার অ্যাঙ্কার নয়, এখনকার একটা দড়ি রেখে দিয়েছিলাম হবে অ্যাঙ্কার। একদম পিছন দিকে চলে এসেছি এটা আইএনএস কুটকির। এবার উপরে উঠবো, উপরেও দেখবো কী কী আছে। জায়গা দেখছেন এইচ লেখা, এখানে কিন্তু হেলিকপ্টারও ল্যান্ডিং হতো, ঠিক আছে। এই হলো ব্যাপার, এখানে হেলিকপ্টার ল্যান্ডিংয়ের জায়গা আছে। আর সামনের দিকে দেখো, এখানেও সামনে একটা গান ছিল, এটা কিন্তু পিছনের দিক রয়েছে। এখানেও কিন্তু গান রয়েছে, দেখছেন এখানেও কিন্তু গান রয়েছে, দুপাশে দুটো গান রয়েছে। এর কিলোমিটার মাত্র 7 কিলোমিটার দূরের কোনো বস্তুকে আঘাত আনতে পারে। দুদিকে দুটো রয়েছে, এটা পিছন দিকে রয়েছে। আর ওপরে র্যাডার ট্যাডার রয়েছে, দেখতে পাচ্ছেন ওপরে র্যাডার সিস্টেমও কিন্তু রয়েছে এখানে। আর এখনও তো আরও নিশ্চয়ই উন্নত হয়েছে, এটা আগেকার দিনের জাহাজ। সামনে দেখতে পাচ্ছেন এইগুলো লঞ্চিং প্যাড, এখান থেকে কিন্তু লঞ্চ হতো বিভিন্ন ক্ষেপণাস্ত্র, দেখতে পাচ্ছেন এই লঞ্চিং প্যাড। এটা এই দেখো এরকমভাবে ক্ষেপণাস্ত্রগুলো যাচ্ছে, এই যে ক্ষেপণাস্ত্র জায়গা। এই যে মিসাইল লঞ্চার প্যাড, এখান থেকে মিসাইল লঞ্চ হয় 1 2 3 4 5 6 7 8 9 10 11 13 14 15টা লঞ্চার প্যাড। আমরা এবার কিন্তু উপরের দিকে চলে এসেছি, উপরে যেখান থেকে পুরো জাহাজটিকে পরিচালনা করা হতো, যেখানে কোন দিকে জাহাজ যাবে, কিভাবে যাবে, কোন দিকটিতে যাবে, সব পরিচালনা করা হতো এই জায়গার থেকে। দেখতে পাচ্ছ এর মধ্যে আমরা ঢুকবো এবার, এই যে ঢুকছি, দেখতে পাচ্ছ ক্যাপ্টেন সহ যারা নেভিগেট করতো তারা সবাই থাকতো এখান থেকে। আর এখান থেকে কিন্তু সব কিছু পরিচালনা করা হতো জাহাজটিকে, দেখতে পাচ্ছ এই যে এই কেবিনটা দেখতে পাচ্ছ, এখান থেকে কিন্তু সবভাবে পরিচালনা করা হতো। আর একটা দূরবীন আছে দেখতে পাচ্ছ, নাইট ভিশন দূরবীন, কিন্তু এটাও 10 কিলোমিটার মতো রেঞ্জ আছে। 10 কিলোমিটার কোনো জিনিসকে এখানে বসে দেখতে পাবে। আর এইসব রয়েছে নেভিগেশনের সব জিনিসপত্র রয়েছে, জাহাজ কোন দিকে কিভাবে যাবে সেটা দেখাবার জন্য এরমভাবে নেভিগেশন করা হতো। এখন তো নিশ্চয়ই আরও উন্নত হয়ে গেছে, এটা আগেকার দিনের এরকম ছিল। আমরা জাহাজ থেকে বেরিয়ে এসেছি, এখন গাড়িতে উঠে গেছি। আমরা এখন যাব ডিউ ফোর্টে। আমরা এখন ডিউ ফোর্টে চলে এসেছি। ডিউ ফোর্টে ঢুকবার জন্য কিন্তু টিকিট লাগে পার পার্সন, এখানে কিন্তু 100 টাকার টিকিট। সেই টিকিট কাটবো, টিকিট কাটার পর আমরা ডিউ ফোর্টের মধ্যে ঢুকবো। দেখছো ওই যে কয়ামাত সিনেমার শুটিং হয়েছিল, ওইটা জেল করেছিল, ওই যে দেখতে পাচ্ছ, ওই যে ওইটা অনেক দূর, গোপ্রতে একটু দেখা হয়তো কম যাচ্ছে, ওই যে ওইটা হলো কয়ামাত শুটিং হয়েছিল ওইটাই। আর এখানে দেখছো ব্যাটারি চালিত গাড়ি আছে, এখানে যদি ফোর্টে এই গাড়ি নিতে যাও তাহলে 50 টাকা পার পার্সন লাগে টিকিট। এই যে দেখছো এখানে হলো 50 টাকা টিকিট যদি এতে যাও ব্যাটারি গাড়িতে, নাহলে এটা কিছু দূর যেতে হবে মেন যে লাইট হাউস আছে ওখানে। ওই জায়গাটা কিন্তু কয়ামতের সিনেমা হলেও জায়গা, আসল যে ব্যাপারটা হলো ওই জায়গায় কিন্তু মিষ্টি জল পাওয়া যেত। আর এই দুর্গ থেকে ওই দুর্গ যাওয়ার জন্য একটি সুড়ঙ্গ পথও ছিল। মধ্যে প্রবেশ করছে, এখন কোন দিকে রাস্তা জানি না, যেদিকে ইচ্ছা চলে যাচ্ছি। দুর্গের এদিকে নিশ্চয় হবে না, এদিকে হবে। এই যে জেল, ওই দিকটা মনে হয় জেল, এমনি জনবার জেল ফোর্টের। এখন যাচ্ছি ফোর্টের মধ্যে। কামান ফিট করা রয়েছে ঠিক সমুদ্রের দিকে ফিট করা। আর এই দেখো এখানে কিন্তু বিভিন্নভাবে নকশা করা রয়েছে। আর দেখছো এত গরম, প্রচুর গরম, কিন্তু এখানে হাত দিচ্ছি একটু গরম নেই। দেখো এই দেখো
মানে একটু গরম নেই কেন? হ্যাঁ, অষ্টধাতু দিয়ে তৈরি করা কিন্তু, ঠিক আছে? এই কামানগুলো কিন্তু অষ্টধাতু দিয়ে তৈরি করা। একটু গরম, হ্যাঁ একটু গরম হয়, একটু গরম। হ্যান্ডেলটা একটু চাপ, এটা হ্যাঁ, একদম এটা লোহা না, কিন্তু লোহা না, অষ্টধাতু দিয়ে তৈরি করা, সেই জন্য গরম হয়নি। আর এখানকার পর্তুগিজদের সব নকশা ফর্সা রয়েছে কী সব, এই কামান। আর কামানের গোলা, দাদা কামানের গোলাটা দেখছে, লক করা আছে গোলায়, যে এটা দেখছে, এটা কামানের গোলা, ঠিক আছে? আর এই যে এখান থেকে আগুন ধরানো হতো, এই যে। আর দেখো এই যে সমুদ্র দেখা যাচ্ছে ওখানে, আর ওই সামনে লাইট হাউস রয়েছে, ওই লাইট হাউস। পিছিয়ে একটা জিনিস হাত দিয়ে দেখুন, এখানে কোনো গরম আছে? এত গরম, এটা লোহার নয় তো, এটা অষ্ট ধাতু দিয়ে তৈরি এটা, এই জন্য এটা। ডিউক এবং দমন কিন্তু আগে পর্তুগিজদের অধীনে ছিল। 1539 থেকে 1961 সাল, প্রায় 450 বছর ধরে এখানে পর্তুগিজরা তাদের সাম্রাজ্য চালিয়েছিলেন। আর 1961 সালে একটি সামরিক অভিযানের মাধ্যমে এই অঞ্চলটা ভারতের অধীনে আসে। দমন এবং দিউ এখন কেন্দ্রশাসিত অঞ্চল। এখন আমরা রয়েছি পর্তুগিজদের তৈরি কেল্লা বা ফোর্টের সামনে। এই ফোর্টে কিন্তু টোটাল 40টি কামান রয়েছে, সব সমুদ্রের দিকে তাক করা। এই কামান দেখো, কামানের ভেতরটাও দেখে না একবার, কামান, কত কামান। আর এই যে সমুদ্রটা দেখতে ভালো লাগছে এখান থেকে। লাইট হাউসের ওখানে উঠছি, আর এখানে কিন্তু সিঁড়ি নেই, একটু সমস্যা আছে, যারা বয়স্ক তাদের উঠতে একটু সমস্যা হতে পারে। এই জায়গাটায় এরকমভাবে উঠতে হচ্ছে, ধরে ধরে উঠে গেছি ঠিক লাইট হাউসের সামনে। এখান থেকে ভিউটা দেখো, অসাধারণ লাগছে। আর কামানগুলো দেখো, এখানকার কামানগুলো অনেক বড়। দেখো সব একই রকম কামান। আর এই ভিউটা দেখাচ্ছি তোমাদেরকে, চলো। একদম লাইট হাউসের উপরে মানে কাছাকাছি উঠে গেছি, এখান থেকে চারিদিকটা দেখা যাচ্ছে। তোমাদেরকে চারিদিকটা একবার দেখিয়ে দিই, এখান থেকেও একটা ভিউ। এই যে এই দেখো ভিউটা দেখছো দূরের, অসাধারণ লাগছে কিন্তু। এটা মনে হয় একটা চার্চ ছিল এই দুর্গের। এখান থেকে চারিদিকটা কি সুন্দর দেখা যাচ্ছে দেখো, এই যে। আর ওই যে দেখায় ওই দূরে কয়মার সিনেমার শুটিং হয়েছিল ওখানে। এখন দেখতে পাচ্ছেন আমি আছি ডিউক ফোর্টে। ডিউক ফোর্টের ওপর থেকে রয়েছি, লাইট হাউসের কাছাকাছি রয়েছে। পিছন দিকে দেখুন কত বড় কড়িবর্গা খাত যেগুলো বলে না, সব দুর্গের থাকে, তেমনই এখানেও রয়েছে। এরকম পরিস্থিতি দেখছেন, চারিদিকটা দেখুন, এই যে। আর এবার দেখুন এই যে, আর ওইদিকেও যাই, ওই দিক থেকে আমি আপনাদেরকে দেখাচ্ছি। ওই দিক থেকে দেখা যাবে যে কয়মার সিনেমার শুটিং কোথায় হয়েছিল সেটা দেখা যাবে। আর এইটা দেখছেন, আর আইএনএস কুকরি ওই জায়গাটা রয়েছে, দেখা যাচ্ছে, এখান থেকেই দেখা যাচ্ছে চারিদিকটা একবার। এখান থেকে এই ভিউটা দেখতে পাচ্ছেন, খুব সুন্দর লাগছে কিন্তু। হ্যাঁ, আর এটা হলো সেই লাইট। এই যে সামনে দেখছেন, যেটা আবার বলছি, এখানে কিন্তু কালাপানি জেল করেছিল, ওই যে ওই জায়গাটা। এখান থেকে এই ভিউ দেখা যাচ্ছে, এরকম ধরনের। অনেকের হতে পারে এই যে এরকম ধরনের সিঁড়ি, ঠিক আছে। महादेव टूर एंड ट्रैवल्स का। हाँ बोलिए, महादेव टूर एंड ट्रैवल्स आपका नंबर बोलिए। 9081338379। তাহলে যারা শুনলে তারা এই দাদার সঙ্গে ভাইয়ের সঙ্গে যোগাযোগ করতে পারো। তোমাদের সব জায়গায় ঘুরে দেবে, সোমনাথ থেকে, ডিউক থেকে, दीव द्वारिका सोमनाथ जूनागढ़ शासनगीर সব জায়গায় ঘুরিয়ে দিতে পারবে, ঠিক আছে। তো আমরা তো ডিউটে বেড়াচ্ছি, ডিউটে বেড়াতে এসে একটা মানে রেস্টুরেন্টে ঢুকেছি, সেখানে লাঞ্চ করার জন্য। কী খাবো, সারাদিন এখানে খেতে ইচ্ছে করছে না, যা ভাত পাচ্ছি, ডিম রাইস, ডাল আর ডিমের আমলেট, জমিয়ে খাবো। এখানে সব কিছুই আছে, কিন্তু এটাই আমার প্রিয় খাদ্য, ঠিক আছে। এই হলো ব্যাপার। সেই জন্য তোমরা জানো যে আমার খাওয়ার বেশি দেখায় না, কেন বলো তো, আমি বেশি খেতে পারি না। যা দেখাবো কি, আমি কোথায় কী পাওয়া যায় সেটা বলে দিতে পারি। তোমরা যদি বলো যে কোথায় কী পাওয়া যায় সেটা দেখাতে পারি, কিন্তু আমি অত কিছু খাওয়ার দেওয়ার আমার সহ্য হয় না, সেই জন্য আমি খেতে পারি না। সেই কথা, আমি ডাল ভাতটাই ঠিক আছে আমার কাছে। দেখছো ডাল ফ্রাই আর এই যে ডিমের
অমলেট আর ডাল ফ্রাই আর এই টক দই, এইগুলো নিয়েছি, এখন খাবো। দেখা যাচ্ছে কেমন এখানটা। হ্যাঁ, স্যালাডও রয়েছে, লেবু খেয়েছিলাম, সত্যিই ভালো ছিল। কিন্তু ডবল ডিমের আমলেট কত নিতে পারে? 130 টাকা নিয়েছে ডবল ডিমের আমলেট, বুঝতে পারছো? এমনি খাওয়া দাওয়া ঠিক ছিল, ভালোই টেস্ট ছিল, খুব একটা খারাপ না, ভালোই ছিল। একটু দামটা মনে হলো বেশি হয়েছে। আমরা ডিউতে ঘুরছি, এখন আমি চলে এসেছি নাগোয়া সি ব্রিজ। এটা কিন্তু ডিউকের একটি অন্যতম জনপ্রিয় সি ব্রিজ। এখন সি ব্রিজের দেখে যাচ্ছি, এখানে হবে রাইড। তোমরা যা ইচ্ছা রাইড করতে পারো, কী কী রাইড করবো জানি না, সব রকম রাইড দেখতে পাচ্ছি। আর পাওয়া যাচ্ছে ভুট্টা, সুইটকর্ন বিক্রি হচ্ছে, আর বিভিন্ন রকম ফল। এই যে তালের ফল। হচ্ছে অ্যাক্টিভিটি করতেই পারবে। আর চলো আমরা এনজয় করি নাগোয়া সি বিচ। আর এখানকার ঢেউ, এটা কিন্তু পুরো এই নাগোয়ার সি বিচ কিন্তু এটা আরব সাগর। আমরা বঙ্গোপসাগরে ঢেউ দেখি, এটা আরব সাগরের ঢেউ তোমাদেরকে দেখাচ্ছি। এটা কিন্তু বঙ্গোপসাগর নয়, এখন রয়েছি আরব সাগরে। আরব সাগরের এর আগেও আমি অনেক ভিডিও দেখেছি আরব সাগরে, কাছ থেকে দেখেছি। আমরা যেমন কোলাম সি বিচে গেছিলাম কেরালায়, তখন দেখেছিলাম। এখন তো দেখাচ্ছি আরব সাগরের সি বিচ, নাগোয়া সি বিচ, যেটা ডিউতে অবস্থিত। জল লেগে যাচ্ছে, জল বিভিন্ন রকম রাইড হচ্ছে এখানে। এবার আমরা যাচ্ছি গঙ্গেশ্বর মহাদেবের কাছে। এই মন্দিরটি ডিউকে আসলে না দেখলে অসম্পূর্ণ হয়ে রয়ে যাবে ডিউক যাত্রা। তা চলো দর্শন করে আসি গঙ্গেশ্বর মহাদেবকে। এখন আমরা যাচ্ছি গঙ্গেশ্বর মহাদেবের কাছে। আর দেখছো এখানে কত পায়রা, সত্যি অনেক পায়রা, দেখতেও ভালো লাগছে। এরকম ইন্ডিয়া গেটের সামনে দেখব মনে করেছিলাম, কিন্তু পেলাম এই গঙ্গেশ্বরের মহাদেবের কাছে। দেখতে পাচ্ছ কত পায়রা, খুব ভালো লাগছে। এই পেরিয়ে যাচ্ছি আমরা আপাতত গঙ্গেশ্বর মহাদেবের কাছে। ঘন্টি বাজিয়ে আমরা চলে এসেছি। এখন আসুন রে, এই যে এখন জল আসেনি। এই শিব মন্দিরগুলো মনে করা হয় প্রায় মহাভারতের সময়কালের শিবলিঙ্গ। যখন পাণ্ডব বনবাসে ছিল, তখন তারা শিব পুজো না করে তাদের খাদ্য গ্রহণ করতো না। তখন এই জায়গা ছিল ঘন জঙ্গল। তারা কি করবে, তারা 5 জন 5টি শিবলিঙ্গ তৈরি করে পূজা করেন। আর এই যে সমুদ্র দেখছে, এই সমুদ্র কিন্তু প্রায় 200 মিটার দূরে ছিল। তাই অর্জুন নাকি তীর মেরে এখানে জল নিয়ে এসে অভিষেক করেন। আর এখন আস্তে আস্তে সমুদ্র এত কাছে চলে এসেছে, এখন দিনের বেলা 2বার অভিষেক হয়, জোয়ার ভাটা, মানে দিনে 2বার জোয়ার ভাটা হয়। জোয়ার ভাটার সময় এই শিবলিঙ্গগুলো তখন অভিষেক হয়। ব্রাহ্মণ মশাইয়ের কাছে জিজ্ঞেস করলাম যে এখানে কখন জল আসবে, বললো দিনে একবারই আসছে, ভোরবেলা। মানে হাই টাইড, এখন হাই টাইড আছে, কিন্তু এই হাই টাইডে জল আসবে না। এখন বর্ষাকাল না, বর্ষাকাল হলো আসতো। এখন কিন্তু হাই টাইডই চলছে, কিন্তু এখনো জল আসবে না বললো। এটা ভোরবেলায় আসবে, একবারই আসবে ভোরবেলা। এই পরিস্থিতি। দেখছো এই জলগুলো সমুদ্রের জল এখানে এসে পুরো ভরিয়ে দেবে। এখন হাই টাইড রয়েছে, কিন্তু এখানে কিন্তু এখন জল আসেনি। যদি বুঝতে পারবে এটা দেখা যাচ্ছে।
जाओ उधर अभी क्या जाओ उधर जाओ जाओ नहीं কি বলবো দেখো আমরা গঙ্গেশ্বর মহারাজের সঙ্গে দেখা করলাম, কিন্তু এখন হাই টাইড আছে। হাই টাইড আসলেও এই সময় জল হচ্ছে না। এখন তো শীতকালে একটু জলটা কম আছে, সেই জন্য জলটা এখন এসে পৌঁছাতে পারেনি। এই জায়গায় দেখলাম ব্রাহ্মণ মশাই বললেন সকালবেলা একবারই করে আসছে, দেখলাম এই হলো ব্যাপার। ডেকেছে ওদের? দালচিনি সব রকম বিভিন্ন খাড়া মশলা বিক্রি হচ্ছে, ইলাইচি, জিরা। আমরা এবার দেখব সেন্ট পল চার্চ। এটা ডিউকের সবথেকে পুরনো চার্চ, ভারতবর্ষের প্রাচীন গির্জার মধ্যে এটি অন্যতম গির্জা। আর এটা খোলা থাকে সকাল 8টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত। পর্তুগিজদের দ্বারা এই চার্চ নির্মাণ শুরু হয় 1601 খ্রিস্টাব্দে এবং সম্পূর্ণ হয় 1610-এ। all'inizio del ser আমাদের ডিউ ভ্রমণ শেষ, গাড়িতে আসলাম হোটেল সিনাত। এই হোটেল সিনাতে রয়েছি, এখান থেকেই গাড়ি ঠিক করে দিয়েছিল, এতে গাড়িতে গিয়েছি। 3000 টাকা নিয়েছে। আর এই যে বিরাবল স্টেশন আর এই হোটেল,